হাই ফ্রেন্ডস। তো দেখ, আমরা রিমেন ইন্টিগ্রেশনে মোটামুটি 9টা ক্লাস হয়েছে, ঠিক আছে। 8টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড হয়ে আছে, ঠিক আছে। আর 9 নম্বর ভিডিওটা আপলোড হচ্ছে, মেবি আজকে হয়তো হবে না, ঠিক আছে, কারণ নেটটা আমার অলরেডি শেষ আজকে, ঠিক আছে। তো নেটটা অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করছি তোরা কালকে সকালের মধ্যে সবগুলোই হয়ে যাবে। তো চল, আমরা ওখানে দুটো প্রবলেম আপাতত সলভ করেছিলাম এবং বাকি সবই ছিল থিওরিমস, ঠিক আছে। দুটো প্রবলেমস, দুটো বনেটস এবং ওয়েস্টার্সের দুটো প্রবলেম সলভ করেছিলাম, ঠিক আছে। তো এবার দেখ, বনেটসের বেসিক্যালি যে প্রবলেমসগুলো, দেখ আমি সকালে আরও দেখলাম যে আরও অনেক প্রবলেম হয়, ঠিক আছে। আমি দুটো প্রবলেম করে দিয়েছি একটা একটা টাইপ করে, ঠিক আছে। আরও প্রবলেম হয়, প্রচুর প্রবলেমস আছে বনেটস বা ওয়েস্টার্সের। যেমন ধর এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন দিল a to b সাইন এক্স বাই এক্স ডিএক্স। এইটা দেখবি মডিউলাসের ভ্যালু তখন দেবে লেস দেন ইকুয়ালস টু 2/a। আমরা করেছিলাম সাইন এক্স স্কোয়ারটা ছিল 1/a। আবার দেখবি আছে এইটা যদি হয় তখন দেখবি হবে লেস দেন 2/a। এটা বনেটস দিয়ে ইউজ করতে বলেছে, ঠিক আছে। তো এটা বনেটস দিয়ে ইউজ করলে তাহলে কি হবে, 1/x-টাকে এফ চুজ কর, সাইন এক্সটা জিএক্স নে, তাহলে 1/f যে ফাংশন সেটা মনোটোন ডিক্রিজিং ফাংশন, এবং সাইন এক্সটা কন্টিনিউয়াস, 1/x-টাও কন্টিনিউয়াস। তাহলে কি হচ্ছে যে দুটো রিমেন ইন্টিগ্রেবল এবং একটা মনোটোন ডিক্রিজিং হচ্ছে, তাহলে বনেট আমরা ইউজ করতে পারবো এবং সেটা পজিটিভ হবে কারণ এ বিগুলো পজিটিভ এবং সেটা নন নেগেটিভ হচ্ছে। তখন সেক্ষেত্রে বনেটটাকে ইউজ করে ঠিক একই রকম প্রসেস যদি প্রসিড করি তাহলে ওটা 2/a আসবে, ঠিক আছে। তো এরকম টাইপের প্রচুর প্রবলেমস আছে। যেমন ধর আরও একটা প্রবলেমস আছে, মেবি এটা এরকম টাইপের 0 to 11 into 8, 11 minus box of 11 minus x by in n into n minus n square by x square, এরকম টাইপের কিছু একটা প্রবলেমস আছে, ঠিক আছে। আমার প্রবলেমটা ঠিকঠাক মনে নেই, আমি প্রবলেমটা দেখে তোদেরকে বলছি, ঠিক আছে। এরকম একটা প্রবলেমস আছে যে বক্স দিয়ে, ঠিক আছে, আর বক্সটাকে যদি ভাঙতে পারিস, বক্সটাকে ভাঙতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। বক্সটাকে ভাঙতে হয়ে যাবে। আমি প্রবলেমটা লাস্টে একবার একটু দেখে নিচ্ছি যে প্রবলেমটা কি আছে, আমার প্রবলেমটা জাস্ট মনে নেই, ঠিক আছে। তো ওরকম একটা প্রবলেমস আছে, ওটাও বনেট বা বাস্টার্স ইউজ করে করা যায়, ঠিক আছে। ওটাও খুব ইজি একটা প্রবলেম, মানে ওইগুলো যে দুটো টাইপ করে দেওয়া হয়েছে ওই দুটো টাইপকে ফলো করলেই তোরা বাকি বনেটস ও বাস্টার্সের যা প্রবলেমস পাবি সব করতে পারবি, ঠিক আছে। সব করা যাবে, পসিবল হবে। তো আমরা দেখ আজকে কিছু একটা অন্য টাইপের প্রবলেমে আসছি, ঠিক আছে। এরকম কিছু কিছু ছোটো ছোটো 2 নম্বরের একটা প্রবলেম দেয়, ছোটো ছোটো যে ফার্স্টের দিকে 2 নম্বরের প্রবলেম থাকে, তো সেই 2 নম্বরের প্রবলেম দেখ সেরকম কিছু প্রবলেমস আসছে। দেখ আজকের টপিকটা আছে এরকম টাইপেরই, যে ছোটো ছোটো কিছু প্রবলেমস, এগুলো 2 নাম্বার 2 মার্কসের প্রবলেমস, ঠিক আছে। তো প্রবলেমসটাতে কি বলছে যে লেট এফ জি এ বি থেকে আর এ বি বোথ কন্টিনিউয়াস ফাংশন অন এ বি, দুটো কন্টিনিউয়াস ফাংশন এ বির মধ্যে এবং ইন্টিগ্রেশন মানে এফ এর ইন্টিগ্রেশন এ থেকে বি এর মধ্যে এবং জি এর ইন্টিগ্রেশন দুটো সেম। তাহলে প্রুফ করতে বলেছে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট এফ সি ইকুয়ালস টু জিসি, জিসি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেম। দেখা যাক আমরা কিভাবে এটাকে সলভ করি। দেখ ফার্স্ট টাইম কি করলাম, লেট এইচ এক্স ইকুয়ালস টু এফ এক্স মাইনাস জি এক্স, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, দেন এইচ ইজ কন্টিনিউয়াস অন এ বি, তাহলে এ বির মধ্যে কন্টিনিউয়াস হবে এবং ইন্টিগ্রেশন এ টু বি এইচ ইকুয়ালস টু 0, মানে এ টু বি এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস হওয়া মানে এখানে বল কন্টিনিউয়াস, তাহলে আগে বল যে ইন্টিগ্রেবল। কন্টিনিউয়াস বললাম এ বির মধ্যে অ্যান্ড হেন্স ইট ইজ রিমেন ইন্টিগ্রেবল, যেটা হচ্ছে তাহলে রিমেন ইন্টিগ্রেবল। অলসো এ টু বি এইচ এক্স ডিএক্স যদি বলি তাহলে সেটা ভ্যালুটা কত হচ্ছে, তাহলে সেটা হবে 0। বেসিক্যালি এটা হবে কি, এ টু বি এইচ এক্স ডিএক্স মানে এ টু বি এফ এক্স মাইনাস এ টু বি জি এক্স, আর দুটো ভ্যালুই সেম, তাহলে কি হবে আলটিমেটলি 0ই পাচ্ছি। তাহলে কি হবে, এটা সমস্ত এক্স এর জন্য 0 হচ্ছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। এবার আমরা কি করছি যে ইফ পসিবল লেট there exists a point C belongs to close interval AB such that h of C not equals to 0। আমরা ধরে নিলাম যে
এমন একটা পয়েন্ট ধরে নিলাম যে ইফ পসিবল লেট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সাচ দ্যাট সি পয়েন্ট এক্সিস্ট করবে যাতে এইচ অফ সিটা হচ্ছে নন জিরো। তাহলে এইচ অফ সিটা যদি নন জিরো হয় তাহলে কি কি হতে পারে, তাহলে হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমরা এখানে ধরে নিচ্ছি যে এইচ অফ সিটা পজিটিভ, ঠিক আছে। তো ইফ এইচ অফ সি গ্রেটার দেন জিরো হয় এইচ ইজ কন্টিনিউয়াস, where h is continuous at c, কারণ এইচটা তো আমার টোটাল ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, তাহলে ভেতরে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে, তাহলে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস সাথে তার ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন জিরো। তাহলে এখান থেকে দেখ একটা থিওরেমস পড়েছিলাম, তাহলে a টু বি এইচ এক্স ডিএক্স একটা থিওরেম ছিল এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো হুইচ কন্ট্রাডিক্টস, এটা কন্ট্রাডিক্টস করছে, কন্ট্রাডিক্টস দ্যাট a টু বি এইচ এক্স ডিএক্স এটা জিরো। কারণ আমরা এখানে পাচ্ছি এইচ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করে পাচ্ছি জিরো, কিন্তু এখান থেকে পাচ্ছি যে যদি আমরা ধরে নিই যে পয়েন্টটা নন জিরো, তাহলে আমরা ধরে নিলাম যে পয়েন্টটা কি হবে, নন জিরো মানে হয় পজিটিভ হবে নেগেটিভ হতে পারে। তো আমরা ধরে নিলাম এখানে যে পজিটিভ ফাংশন ভ্যালুটা, তাহলে এইচটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস এবং সেই পয়েন্টে ফাংশন ভ্যালুটা গ্রেটার দেন জিরো, তাহলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা গ্রেটার দেন জিরো হবে। এটা থিওরেম ছিল এটা আমাদের, তাহলে এটা আমাদেরকে এটা কন্ট্রাডিক্ট করেছে, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা রং। So there exists a point C belongs to closed interval AB such that h of C হচ্ছে equals to 0। তাহলে h of C যদি greater than h of C যদি equal to 0 হয়, তাহলে that is there exists a point C belongs to closed interval AB such that f of C equals to g of C। কারণ এইচ মানে কত, এইচ মানে অ্যাকচুয়ালি কত, এইচ মানে এফ অফ সি মাইনাস জিসি ইকুয়ালস টু জিরো। তো এটাকে আমি জাস্ট একটা লাইনে লিখলাম, ঠিক আছে, যে তাহলে আমার একটা পয়েন্ট এক্সিস্ট করছে যেখানে এফ সি ইকুয়ালস টু জিসি হচ্ছে, ঠিক আছে। এটা হলো তাহলে একটা প্রবলেমস হয়ে গেল, এই প্রবলেমসটা তাহলে সলভ, ঠিক আছে। এরকম টাইপের কিছু ছোট ছোট প্রবলেমস রয়েছে, আমরা এই ছোট ছোট প্রবলেমসগুলো এখন ডিসকাসে আসছি, ঠিক আছে। তো দেখ এবার আমরা আরেকটা নতুন প্রবলেমসে আসছি। এই প্রবলেমসটা কি বলছে দেখ, যে ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অন আর, একটা আর এর মধ্যে কন্টিনিউয়াস একটা ফাংশন এবং একটা রিলেশন দেওয়া আছে দেখ মাইনাস এক্স টু এক্স এফ টি ডিটি ইকুয়ালস টু 2 ইনটু 0 টু এক্স এফ টি ডিটি ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। প্রুফ দ্যাট এফ ইজ অ্যান ইভেন ফাংশন। আমাদেরকে প্রুফ কি করতে হবে না, আমাদেরকে প্রুফ করতে হবে যে এফটা হচ্ছে একটা ইভেন ফাংশন, এফটা হচ্ছে একটা ইভেন ফাংশন। তার মানে কি প্রুফ করতে হবে, যে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স, তাই তো। মানে এফ এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই তাহলেও ফাংশনটার ভ্যালু একই থেকে যাবে, মানে এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো দেখ আমরা কিভাবে প্রসিড করছি, তাহলে দেখ এবার আমরা ফার্স্টে যে লেট ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু এক্স এফ টি ডিটি। এটা আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে সমস্ত এক্স গুলো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যে প্রত্যেকটা এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল এফ এক্সটা হচ্ছে কত না ইন্টিগ্রেশন 0 টু এক্স এফ টি ডিটি, ঠিক আছে। এবার দেখ যে সিন্স স্মল এফ ইজ কন্টিনিউয়াস অন আর। এবার দেখ স্মল এফটা হচ্ছে আমার আর এর মধ্যে কন্টিনিউয়াস, ঠিক আছে। সো ক্যাপিটাল এফ ইজ, তাহলে ক্যাপিটাল এফটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েবল এন্ড ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল অফ এফ এক্স ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এই থিওরেমটা আমরা প্রুফ করেছি, ঠিক আছে। তো জাস্ট থিওরেমের কন্ডিশনটা দরকার ছিল যে স্মল এফ ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, তো এটা আমাদেরকে বলে দেওয়া আছে কন্টিনিউয়াস, তাহলে ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস তো হবে এবং তার সাথে এই রিলেশনটাও স্যাটিসফাই করবে, ঠিক আছে। এবার দেখ আমাদের এই যে রিলেশনটা দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, এই ইন্টিগ্রেশনটা থেকে আমরা ইন্টিগ্রেশনটার মধ্যে আমাদেরকে ক্যাপিটাল এফ এক্সটা ইন্ট্রোডিউস করব। এই ইন্টিগ্রেশনে আমরা ক্যাপিটাল এফ এক্সটাকে ইন্ট্রোডিউস করব। তাহলে বল যে নাও এই ইন্টিগ্রেশনটা, তো এটাকে আমরা তাহলে কি বলছি, দেখ এটাকে করছি 0 টু, এটা দেখ কি আছে, দেখ এখানে যদি 0 হয় তাহলে এটা আমার মাইনাস এক্স, এটা আমার এক্স হবে, ঠিক আছে। আমার এখানে আছে কত, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, টোটালটাই আছে আমার এখানে ইন্টিগ্রেশন আছে এতটা, ঠিক আছে। আমরা এখানে কি করছি না
জিরো টু এক্স পর্যন্ত ফার্স্টে নিলাম এফটি ডিটি, ঠিক আছে, জিরো টু এক্স পর্যন্ত ফার্স্টে নিলাম, মানে এই দিক থেকে এই দিকে নিলাম, ঠিক আছে। তারপরে কি হবে না আরেকটা হবে মাইনাস এক্স থেকে এইদিকে যদি আমরা অ্যাড করি তাহলে মাইনাস এক্স টু জিরো হবে এফটি ডিটি, তাই তো। এটা হবে ইকুয়ালস টু টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এক্স এফটি ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে তো দেখ এইটাকে আমরা কি করছি না এইটাতে আমি আপার লিমিট লোয়ার লিমিটটা চেঞ্জ করছি, তাহলে কি হবে একটা মাইনাস বেরোবে, আমি ওই মাইনাসটা এটা করছি, ঠিক আছে। যে আমি কি করলাম যে বেসিক্যালি দেখ এখানে দরকার ছিল কি যে আমাদের মাইনাস এক্স থেকে এক্স পর্যন্ত এই ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল, আমি করলাম জিরো টু এক্সটা পজিটিভ দিকেই যাচ্ছে, মানে এইটা যেদিক থেকে যেদিকে ছিল এটাও সেম সেম ডিরেকশনে আছে, তাহলে এটা পজিটিভই থাকলো, ঠিক আছে। এবার আমি কি করেছি দেখ জিরো টু মাইনাস এক্স, জিরো টু মাইনাস এক্স মানে কি আমাদের ছিল এদিকে, ছিল আমাদের এই দিকে আর এইটা ছিল এই দিকে, কিন্তু আমরা চাইছি এটা এই দিকে, তাহলে কি হচ্ছে এইটা উল্টো দিকে রিভার্স করলাম না, তো রিভার্স করার জন্য এখানে মাইনাসটা দিলাম, ঠিক আছে। মানে সহজ ভাষায় ছবিটা এঁকে নিলে আমাদের ছিল এদিকে, এটা নিচে এইদিকে, এটা নিচে উল্টো দিকে, তাহলে এটা রিভার্স হচ্ছে, তাহলে এটা সামনে একটা মাইনাস আসবেই, রিভার্স হচ্ছে। তাহলে দেখ এই যে ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাপিটাল এফ এক্স, তারপর এটা হচ্ছে আমার ক্যাপিটাল অফ মাইনাস এফ এক্স, মানে এফ অফ ক্যাপিটাল এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু দেখ এটা হচ্ছে টু ইন্টু ক্যাপিটাল এক্স, টু ইন্টু ক্যাপিটাল অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে আমরা কি পাচ্ছি যে এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাওয়া যায়, আচ্ছা ওটাকে ওদিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস অফ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স, ঠিক আছে। মাইনাস অফ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স এটা পেলাম। এবার আমরা কি করছি দেখ জাস্ট মানে ইন্টারচেঞ্জ করলাম। এবার তাহলে কি করছি দেখ এবার আমরা করছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইডে আমরা কি করলাম বোথ সাইডে ডিফারেন্সিয়েটিং করলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে দেখ মাইনাস এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ অফ মাইনাস এক্স, এবার এক্স এর সাপেক্ষে করলে এটা করলে মাইনাস ওয়ান পাবো। এবার দেখ এই দিকের এই মাইনাস আছে এই দিকের এই মাইনাস ওয়ান, বোথ সাইড থেকে তাহলে ওটা উড়ে যাবে, বোথ সাইড থেকে তাহলে কি ওটা আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তো দেখ যদি আমরা বোথ সাইড থেকে মাইনাস ধরে ক্যান্সেল করি তাহলে কত পাচ্ছি না এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ অফ মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখ এটা হচ্ছে আমার স্মল এফ এক্স, এটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে দেখ এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স দুটো সেম হয়ে গেছে, আর আমরা বললাম এটাই হচ্ছে আমাদের, এটা হলেই আমাদের ইভেন ফাংশন প্রুফ করা হয়ে যাবে। তাহলে হেন্স small f is an even function, small f is an even function on R, তাহলে স্মল এফটা হচ্ছে একটা ইভেন ফাংশন অন আর হলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছোট্ট অঙ্ক, ঠিক আছে। এবার সেম একটা জায়গা থাকে সেটা হচ্ছে সেম একটা অঙ্ক তোরা পাবি যেটা হচ্ছে অড ফাংশন প্রুফ করতে দেয়, যেটা একই রকম প্রসেসে প্রুফ করতে হবে, সেটা হচ্ছে অড ফাংশন থাকবে, সেটাতে অড ফাংশন হবে, তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু যে কোনো একটা দিকে মাইনাস থাকবে, এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হবে, ঠিক আছে। তো অড ফাংশন প্রুফ করতেও দেয়, ঠিক আছে। এটা একটা প্রবলেমস গেল। এবার আমরা আরেকটা প্রবলেমসে আসছি। তো দেখ এবার আমরা নেক্সট প্রবলেমসে আসছি। নেক্সট প্রবলেমসটা কি বলছে দেখ যে একটা ফাংশন f is integrable on ab and integration a to b f square x dx এটা হচ্ছে 0, f square ফাংশনটা হচ্ছে তার মানে f টা ইন্টিগ্রেবল, তাহলে f স্কয়ারটা ইন্টিগ্রেবল, তো সেটা f স্কয়ার এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখাতে বলছে কি, দেখাতে বলেছে fx 0 হবে at every point of continuity in ab এর মধ্যে, ঠিক আছে। প্রবলেমসটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাক কিভাবে প্রুফ করি। যে ফার্স্টে আমরা ধরে নিলাম যে if possible let there exists a point c belongs to closed interval ab where f is continuous at c with f of c not equals to 0, যে আমরা ধরে নিলাম কি যে if possible let একটা পয়েন্ট এক্সিস্ট করছে ab এর মধ্যে যেখানে f টা হচ্ছে c পয়েন্টে কন্টিনিউয়াস, সাথে হচ্ছে fc টা not equals to 0, সাথে হচ্ছে fc টা হচ্ছে not equals to 0। তাহলে দেখ f of c টা যদি not equals to 0 হয়
তার মানে এফ অফ সি কি হবে, হয় পজিটিভ হবে, না হলে নেগেটিভ হবে, না হলে নেগেটিভ হবে। কিন্তু আমরা করছি যে তাহলে এফ স্কোয়ার সি এই পয়েন্টে তাহলে কি হবে, গ্রেটার দেন জিরো, হয় আর f square is also continuous, f square is also continuous at c, কারণ f ফাংশনটা যদি আমার c পয়েন্টে কন্টিনিউয়াস হয়, f ফাংশনটা যদি c পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে f স্কয়ার ফাংশনটাও c পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তো f স্কয়ার ফাংশনটা যদি c পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, আর f স্কয়ার করেছি মানে ফাংশনটা স্কয়ার করছি, তার মানে কি হবে, ওই পয়েন্টের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। হাই দেখ যেখানে, হাই ফ্রেন্ডস, তো দেখ আমরা এই জায়গায় আটকে গেছিলাম, ঠিক আছে। ভিডিওটার মাঝখানে একটু তোদের অন্যরকম মনে হতে পারে, কারণ তখন ফেস সেভ করা ছিল না, এখন সেভ করলাম। মাঝখানে বুঝতেই পারছিস যে ভিডিওতে স্টপ করা ছিল, ঠিক আছে। আর বেসিক্যালি লাইন চলে গেছিলো, তাই জন্য মাঝখানটা একটু লাইটটা ডাউন হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা থেকে আবার স্টার্ট করছি, ঠিক আছে। তো দেখ এফ স্কোয়ার সিটা তাহলে কি হচ্ছে, গ্রেটার দেন 0, কারণ কি এফ স্কোয়ার মানে হচ্ছে কি, এফ স্কোয়ার মানে হচ্ছে এফ ইন্টু এফ। তো এফটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এফটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট কি হবে, তাহলে সেটা একটা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, ঠিক আছে। তাহলে এফ স্কোয়ার সিটা গ্রেটার দেন 0, যেখানে এফ স্কোয়ারটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে a টু বি ইন্টিগ্রেশন এফ স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এই ভ্যালুটা কি হবে, তাহলে এই ভ্যালুটা আমার গ্রেটার দেন 0 হবে, তাই তো। তাহলে এই ভ্যালুটা আমার গ্রেটার দেন 0 হবে। এবার থেকে আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে প্রশ্নের মধ্যেই বলে দেওয়া ছিল যে এটা হচ্ছে আমার, যে এই ভ্যালুটা হচ্ছে তাহলে 0 হবে, কিন্তু এখানে পাচ্ছি আমরা গ্রেটার দেন 0। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তাহলে এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। তাহলে এটা যদি আমার কন্ট্রাডিকশনে, তাহলে আমরা কি ধরেছিলাম দেখ, যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে যে পয়েন্টে এফটা হচ্ছে কন্টিনিউয়াস, যে পয়েন্টে এফটা হচ্ছে কন্টিনিউয়াস এবং সেই পয়েন্টে ফাংশন ভ্যালুটা নট 0, তাহলে এইটা হচ্ছে আমার ভুল। তার মানে আমরা যেটা ধরেছিলাম সেটা আমাদের রং ছিল, তাই তো। এবার আমরা সেটাতেই যাব। তাহলে দেখ আমরা কি পাচ্ছি না, therefore তাহলে দেয়ার ডাজ নট এক্সিস্ট এ পয়েন্ট, তাহলে কোনো পয়েন্ট আমরা পাবো না সি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে such that f is continuous, তাহলে এরকম কোনো পয়েন্ট আমরা পাবো না, তাই তো। কন্টিনিউয়াস অ্যাট সি উইথ f of c নট ইকুয়ালস টু 0, যে এমন কোনো তাহলে আমরা পয়েন্ট পাবো না যে পয়েন্টে ফাংশন ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে, তাই তো। তাহলে নট ইকুয়ালস টু 0 তাহলে কি হবে, f of c ইকুয়ালস টু 0 হচ্ছে, যেখানে f টা হচ্ছে হোয়ার f is continuous at c পয়েন্টে কন্টিনিউয়াস। এবার সিন্স c is a arbitrary বা c is arbitrary, যেহেতু c টা হচ্ছে তার একটা আরবিটারি কন্টিনিউটি পয়েন্ট, আরবিটারি কন্টিনিউয়াস পয়েন্ট, তাহলে বলতে পারবো যে হেন্স f is মানে f equals to, যে তাহলে fx equals to 0 at every point of continuity, যে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হবে, সেই সমস্ত পয়েন্টের জন্য, যে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস সেই সমস্ত পয়েন্টের জন্য ফাংশন ভ্যালুটা 0 হচ্ছে, ঠিক আছে। কারণ সি পয়েন্টটা আমার একটা কন্টিনিউয়াস পয়েন্ট ছিল, তাহলে দেখ এটাই আমাদের প্রুফ করা ছিল যে ফাংশন ভ্যালুটা 0 হবে সমস্ত পয়েন্ট অফ কন্টিনিউটিতে, যে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস সেই সমস্ত পয়েন্টে 0 হবে, ঠিক আছে। তো আমরা সেই ব্যাপারটাতে চলে এলাম, ঠিক আছে। এরপর আমরা আরো একটা প্রবলেমসে আসছি। তো দেখ এবার আমরা আরেকটা একটু ভালো প্রবলেমে আসি। এই প্রবলেমটা একটু মানে একটু ডিফিকাল্ট টাইপ প্রবলেম, ঠিক আছে। এটা দেখে মনে হবে একটু কঠিন, ঠিক আছে, কিন্তু এই প্রবলেমসটা ইজি, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমসটাতে দেখ যে কোশ্চেনটা বলছে কি, যে এফ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস, একটা ফাংশন এফ হচ্ছে কন্টিনিউয়াস কার জন্য না, ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। 0 জন্য এবং 0 থেকে পজিটিভ নাম্বার তাদের জন্য কন্টিনিউয়াস ফাংশন, এবং কি এবং ফাংশন ভ্যালুগুলো নট ইকুয়ালস টু 0, এবং ফাংশন ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 ফর এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে। এবার বলছে একটা কন্ডিশন দিয়েছে fx তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 * 0 to x ft dt, প্রুভ দ্যাট fx ইকুয়ালস টু x ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে।
এই জায়গাটা খুব মাথায় রাখার দেখ, যেটা হচ্ছে এফএক্সটা এইটার জন্য, এফএক্সটা এক্সটা যখন পজিটিভ তখন এফএক্স এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই জায়গাটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? আর এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখ কিভাবে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি সেটাতে আসছি, ঠিক আছে? তাহলে দেখ এখানে আমাদের যেটা দেওয়ার যে হেয়ার এফএক্স এটার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু 0 টু x ft dt, এটা তাই তো, এটা আমাদের এখানে দেওয়া আছে। এবার আমরা কি করছি দেখ, যে লেট, আচ্ছা এটাকে এক নম্বর রিলেশন বল, এবং লেট ধর ক্যাপিটাল fx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু x ft dt, ঠিক আছে? ft dt এটা হচ্ছে ক্যাপিটাল fx, ঠিক আছে? তাহলে এটা যদি আমার ক্যাপিটাল fx হয়, যেখানে ধর x টা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, x টা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে দেখ এবার সিন্স যেহেতু স্মল f ইজ কন্টিনিউয়াস, যেহেতু স্মল f টা কন্টিনিউয়াস ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারবো যে দেন ক্যাপিটাল f ইজ ডিফারেন্সিয়েবল। ক্যাপিটাল f টা হচ্ছে তাহলে কি ডিফারেন্সিয়েবল for all x greater than equals to 0 and f dash x equals to small fx for all x greater than equals to 0, for all x greater than equals to 0, এখানে একটু ঢুকে গেছে, for all x greater than equals to 0, তাহলে এটার জন্য এটা হোল্ড হচ্ছে। তাহলে দেখ এক নম্বর রিলেশনটাকে আমরা কি বলতে পারি, তাহলে therefore from 1, তাহলে এক নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখ, যে এক নম্বর থেকে পাচ্ছি যে fx এর হোল স্কয়ার equals to 2 into ক্যাপিটাল fx, fx এর হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু fx, ঠিক আছে? আমরা এটাকে পাচ্ছি। এবার আমরা কি করছি দেখ, এটাকে আমরা দু নম্বর রিলেশন নামকরণ করলাম। এবারে আমি বলছি যে এই দু নম্বর রিলেশনটাকে দেখ, f ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এর জন্য, তাহলে কি হবে, যদি কন্টিনিউয়াস তাহলে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে, তাহলে ডিফারেন্সিয়েবল এক্সিস্ট করবে, তাহলে আমরা ডিফারেন্সিয়েটিং করছি। দু নম্বর যে রিলেশনটা রয়েছে, এই দু নম্বর রিলেশনটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করছি, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হচ্ছে দেখ, 2 ইনটু fx ইনটু f dash x ইকুয়ালস টু 2 ইনটু f dash of x, ঠিক আছে? আবার f dash of x মানে দেখ fx, f dash of x মানে কি, f dash of x মানে তো fx, সেটা আমরা বসালাম। তাহলে দেখ সেটা যদি হয়, তাহলে দেখ বোথ সাইড থেকে আমরা কি পাচ্ছি, যে f dash of x টা হচ্ছে তাহলে আমার 1, যখন x টা দেখ, যখন x টা পজিটিভ, হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে? f dash x টা হচ্ছে 1 করলাম, এখানে পজিটিভ কেন করছি, এখানে আমি গ্রেটার দেন করছি কেন, কারণ দেখ যে এবার বল যে এগেন এখানে যদি কেউ ধর গ্রেটার দেন দিয়ে দিস, প্রবলেমটা কোথায় হবে দেখ, এবার ধর পুটিং x ইকুয়ালস টু 0 ইন 1, এক নম্বর রিলেশনে যদি আমরা x এর জায়গায় 0 পুট করি, এক নম্বর রিলেশনে আমরা যদি x এর জায়গায় 0 পুট করি, তাহলে কত পাবো, f অফ 0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু 0 টু 0 ft dt। তাহলে দেখ এই যে 0 টু 0 ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে কি হবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আলটিমেটলি এটা 0 হবে, তো 0 টু 0 ইন্টিগ্রেশন মানে আপার লিমিটে যা লোয়ার লিমিটে সেম, ঠিক আছে? তাহলে এটা 0 হচ্ছে, তাহলে দেখ আমরা কত পাচ্ছি, যে f অফ 0 এর ভ্যালু কত, 0, তার মানে f অফ x এর, তার মানে আচ্ছা f অফ 0 এর ভ্যালু হচ্ছে আমরা এটা পাচ্ছি। আচ্ছা এখানে f dash x টা কেন করলাম বলতো, f dash x টা হচ্ছে কোন রিলেশনটাকে আমরা এখানে ভাগ করলাম, যে fx তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু x স্মল ft dt, তাই তো? f অফ 0 মানে ফাংশন ভ্যালুটা হলো, তাহলে আচ্ছা এখান থেকে আমরা পেলাম ফাংশন ভ্যালুটা গ্রেটার দেন, ফাংশন ভ্যালুটা হচ্ছে, তাহলে দেখ ফাংশন ভ্যালুটা হচ্ছে আমার 0, ঠিক আছে? আমরা এখানে ইকুয়াল চিহ্নটা কেন দিচ্ছি না, আচ্ছা আরেকটা জিনিস দেখ, আমি যেটা বলেছিলাম যে যেটা আমাদের বলার ছিল, দেখ fx ফাংশনটা কি বলা ছিল, fx ফাংশনটা নট ইকুয়ালস টু 0 ছিল ফর অল x গ্রেটার দেন 0, মানে x টা যদি আমার পজিটিভ হয়, x টা যদি আমার পজিটিভ ভ্যালু হয়, তাহলে ফাংশন ভ্যালুটা কখনোই 0 হতে পারে না, x টা যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে ফাংশন ভ্যালুটা কখনোই 0 হতে পারে না, ঠিক আছে? তাহলে যদি আবার এটা হয়,
যদি আমার ওই রিলেশনটা স্যাটিসফাই করে যে ফাংশন ভ্যালুটা এফ ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন এবং সেই পয়েন্টে ফাংশন ভ্যালুটা নন জিরো যখন এক্সটা হচ্ছে পজিটিভ, তাহলে যদি ধর এক্সটা যদি এক্সটা জিরো হয়, যদি এখানে এক্সটা জিরো হয় তাহলে ফাংশন ভ্যালু জিরো হওয়ার কন্ডিশন আছে। যদি এক্সটা জিরো হয় সাপোজ, তাহলে ফাংশন ভ্যালুটা জিরো হতে পারে, একটা কেস হতে পারে। তাহলে যদি এবার ধর যেহেতু এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো, তাহলে তার ফাংশন ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয়, মানে নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এক্সটা গ্রেটার দেন জিরো থাকলে এটা যদি আমি ডেরিভেটিভ করি, এটা যদি আমি ডেরিভেটিভ যখন করবো তাহলে সেটাও নট ইকুয়ালস টু জিরো হবে, তাহলে সেটাও নট ইকুয়ালস টু জিরো হবে। তাহলে সেই কেস অনুযায়ী সেইটা অনুযায়ী এখানে এটা ইকুয়ালস থাকতে পারে না। সেজন্য আমরা এখানে ব্র্যাকেটে এটাই লিখতে পারি যে সিন্স দিয়ে যেহেতু এফ ড্যাশ এক্সটা নট ইকুয়ালস টু জিরো ফর অল এক্স, ফর এক্স মানে এফ ড্যাশ এক্স নয়, মানে এফ এক্সটা হচ্ছে গ্রেটার দেন এফ এক্সটা হচ্ছে নট ইকুয়ালস টু জিরো, এক্স গ্রেটার দেন জিরোর জন্য। এবং এটা ছাড়া আরেকটা লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি না এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স ফর অল এক্স গ্রেটার দেন জিরো। দেখ এই দুটো রিলেশন আমরা পেয়েছিলাম যে এফ ড্যাশ এক্সটা এবং এফ ড্যাশ এক্সটা হচ্ছে এফ এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে। সমস্ত এক্স গ্রেটার দেন জিরো থাকার জন্য আমরা যে কন্ডিশনগুলো পেয়ে এসেছি সেই কন্ডিশনগুলোকেই কাজে লাগাচ্ছি। দেখ এই এফ ড্যাশ এক্সটা এফ এক্স এর ভ্যালু হচ্ছে কখন, যখন এক্সটা গ্রেটার দেন জিরো, যখন এক্সটা গ্রেটার দেন জিরো, এবং ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো। তাহলে ওই পয়েন্টে যদি ডেরিভেটিভ যদি করি, তাহলে এক্স এর থেকে বড় কোনো ভ্যালু যদি ডেরিভেটিভ করি ফাংশনটা, তাহলে সেই ফাংশনের ভ্যালুটাও কি হবে, নট ইকুয়ালস টু জিরোই হবে, নট ইকুয়ালস টু জিরো। এবার আমরা এখানে পাচ্ছি সেটা ওয়ান, তাহলে এখানে কখনোই জিরো আসতে পারে না, তাহলে এখানে কখনো জিরো আসতে পারে না। তাহলে এখানে যদি কারণ ধর এখানে যদি আমার জিরো হয়, এখানে যদি এক্স এর ভ্যালু যদি জিরো হয়, এক্স এর ভ্যালু যদি জিরো, তাহলে এফ ড্যাশ এক্সটা তাহলে কি তখনও ওয়ান। সাপোজ ধর একটা কন্ট্রাডিকশন প্রুফ যদি করি, ধর আমার বোঝার দরকার নেই, ভুলে যা, আমি এখানে যেটা বললাম ভুলে যা, ঠিক আছে। ধর এখানে কেউ যদি এক্স এর ভ্যালু জিরো করিস, এক্স এর ভ্যালু জিরো, তাহলে সেখানে আমি দেখছি যে এফ ড্যাশ এক্সটা ওয়ান হচ্ছে, মানে তার ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে ওয়ান, ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে ওয়ান। তাহলে এই রিলেশনটা কি ট্রু হবে? তখন কি এই রিলেশনটাকে ট্রু করবে যে এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন বলছি নট ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু যখন আমি জিরো করবো তখন তো ফাংশন ভ্যালু জিরো হতেই পারে, তখন ফাংশন ভ্যালু তো জিরো হতেই পারে। ফাংশন ভ্যালু জিরো কিন্তু ডেরিভেটিভ ভ্যালু ওয়ান, একটা কন্ট্রাডিকশন হচ্ছে, কন্ট্রাডিকশন আসছে। ধর সাপোজ জিরো হচ্ছে, মানে সাপোজ এখানে তো যখন ইকুয়াল হচ্ছে, যখন ইকুয়াল হবে এক্স এর ভ্যালু তখন ফাংশন ভ্যালু কি হবে আমরা জানি না, তখন ফাংশন ভ্যালু কি হবে আমরা জানি না। তো তাহলে কি হবে, হয় নট ইকুয়ালস টু জিরো, তাহলে হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে, হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে, বা হতে পারে জিরো নিজেই হতে পারে, জিরো নিজে হতে পারে। যদি জিরো হয়, যদি জিরো হয় কোনো একটা কেসে, যদি একটা কেসের জন্য কন্ট্রাডিকশন আসছে, জিরো যদি হয়ে যায় তাহলে দেখ এই রিলেশনটাকে ভ্যালিড করবে না, তখনই এই গ্রেটার দেন জিরোতে আমরা ইকুয়াল দিতে পারবো না। তাহলে আমরা দেখি আমরা যখন কন্ট্রাডিকশন যখন দেখে তখন কি আমার তখন দরকার হয় কি যে অ্যাটলিস্ট একটা, কোনো একটার জন্য হবে না সেটা হলেই যথেষ্ট, আর যখন হবে তখন সবার জন্য করতে হয়। তাহলে এখানে তো যদি যেহেতু একটা কেস পাচ্ছি যে ফাংশন ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমার তখন এই রিলেশনটাকে তখন ট্রু করবে না, তাহলে ওই একটা কেসের জন্য এটা বাদ পড়ছে, একটা কেসের জন্য এখানে ইকুয়াল জিরোটা দিতে পারছি না। বাকি কিন্তু সমস্ত কেসের জন্য দেওয়া যেতে পারতো, বাকি সমস্ত কেসের জন্য দেওয়া যেতে পারতো, ঠিক আছে। যেহেতু ওই একটা কেসের জন্য বাদ দিতে হচ্ছে সেজন্য আমরা এখানে ইকুয়াল জিরোটা দিতে পারছি না, বোঝা গেল। তাহলে আমরা পেলাম, দেখ ওইটা পেলাম যে ফাংশন ভ্যালুটা তাহলে সমস্ত গ্রেটার দেন জিরোর জন্য ফাংশন মানে ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে ওয়ান, সমস্ত এক্স গ্রেটার দেন জিরোর জন্য ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে ওয়ান। এবার আমি কি করলাম যে এক নম্বর রিলেশনে জিরো বসালাম, তাহলে পেলাম এফ অফ জিরোটা হচ্ছে জিরো পেলাম, ঠিক আছে, এফ অফ জিরোটা জিরো পেলাম। এবার দেখ যে এই রিলেশনটা এবার মাথায় রাখ যে সমস্ত এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য ডেরিভেটিভের ভ্যালু কিন্তু ওয়ান, সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য ডেরিভেটিভের ভ্যালু কিন্তু ওয়ান, ঠিক আছে। এবার আমি কি করছি যে লেট এক্স জিরো একটা পজিটিভ নাম্বার, একটা আরবিটারি চুজ করলাম, একটা আরবিটারি একটা পজিটিভ নাম্বার চুজ করলাম, ঠিক আছে। এবার দেখ এইদিকে সাপোজ একটা লিখছি যে এফ যে ফাংশনটা, এই ফাংশনটা দেখ মানে এইটার মধ্যে কন্টিনিউয়াস, জিরো ইনফিনিটি, ক্লোজ জিরোর মধ্যে কন্টিনিউয়াস, কিন্তু আমাদের দরকার হচ্ছে আমরা এখানে করছি ওপেন জিরোর মধ্যে কন্টিনিউয়াস। আচ্ছা এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল কোথায় হচ্ছে, ডিফারেন্সিয়েবল জিরো ইনফিনিটি ওপেনের মধ্যে, জিরো ইনফিনিটিতে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তো কারণ দেখ ভ্যালু তো সবাই ওয়ান হচ্ছে যখন গ্রেটার দেন জিরো, তার মানে কি জিরো ইনফিনিটিতে ফাংশনটা ডেরিভেটিভের ভ্যালু এক্সিস্ট করছে, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস ওপেনের মধ্যে আবার ডেরিভেটিভও হচ্ছে, তাহলে
ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করছে? তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করছে। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কাজে লাগাতে পারবো। তাহলে এবার বল যে বাই ল্যাগ্রাঞ্জ এলএমবি থিওরেমস, তাহলে এলএমবি থিওরেমস অনুযায়ী তাহলে একটা আমাদের থিটা এক্সিস্ট করবে। তাহলে থিটা এক্সিস্ট করবে প্রপার ফ্র্যাকশন 0 থেকে 1 এর মধ্যে। তাহলে দেয়ারফর বাই এলএমবি থিওরেম, তাহলে বাই এলএমবি থিওরেম দেয়ার এক্সিস্ট এ থিটা, যেখানে থিটা হচ্ছে কি খুবই ছোট একটা প্রপার ফ্র্যাকশন such that f of x0 minus f of 0 by x0 minus 0 equals to f dash of theta into x, f dash into theta into x, তাই তো, theta into x0, সরি theta into x0। এবার দেখ যে আমরা পেলাম কি ফাংশন ভ্যালু x0 হচ্ছে, x0 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাহলে সেই পয়েন্টে ফাংশন ভ্যালুটা কি হবে, অলওয়েজ একটা নন জিরো নাম্বার, নন জিরো নাম্বার ওটা। তাহলে f of x0 মাইনাস দেখ f of 0 পয়েন্টে ভ্যালু পেয়ে গেছি 0 বাই এটা x0 ইকুয়ালস টু কত হবে 1, কারণ দেখ থিটা পজিটিভ নাম্বার, x0 একটা পজিটিভ নাম্বার, তাহলে কি হবে থিটা x0 দুটো একটা পজিটিভ নাম্বার। আর আমরা পেলাম যে f ড্যাশ অফ মানে যে কোনো পজিটিভ নাম্বারের জন্যই তার ফাংশন ভ্যালু ডেরিভেটিভ ভ্যালুটা হচ্ছে 1, এটা পেলাম। তাহলে দেখ এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে দেখ f of x0 ইকুয়ালস টু x0, f of x0 ইকুয়ালস টু x0, যেখানে x0 টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, যেখানে x0 টা হচ্ছে আমরা একটা পজিটিভ নাম্বার। তাহলে দেখ আমরা কি বলতে পারি যে এখানে, তাহলে যেহেতু সিন্স x0 ইজ আরবিট্রারি, যেহেতু x0 টা হচ্ছে আরবিট্রারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে fx এর ভ্যালুটা x যখন x এর ভ্যালুটা গ্রেটার দেন 0, এবং উই হ্যাভ, এবং আমরা যেটা পেয়েছি আগে সেটা হচ্ছে f of 0 তে x এর ভ্যালু 0, f of 0 তে ফাংশন ভ্যালু 0। তাহলে এখান থেকে আমরা হেন্স বলে বলতে পারবো যে fx ইকুয়ালস টু হচ্ছে তাহলে x ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, যে তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে x হচ্ছে ফর অল x গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এর জন্য। ঠিক আছে, প্রবলেমসটা দেখ, এখানে প্রবলেমসটা আমার শেষ। প্রবলেমসটা খুবই ইজি প্রবলেম, ঠিক আছে, ওই দু একটা জায়গায় একটু বোঝার যে আমরা কেন ওটাকে গ্রেটার দেন মানে ওখানে কেন ইকুয়াল নিতে পারলাম না, যে ওই ডেরিভেটিভ ভ্যালুটা সবসময় ইকুয়াল নিতে পারলাম না কেন। ঠিক আছে, কারণটা আশা করি সবার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, একটু ভিডিওটা কেটে কেটে দরকার হলে আস্তে আস্তে 10 সেকেন্ড কেটে কেটে ব্যাক করে করে দেখবি, আশা করি বুঝতে পারবি। ঠিক আছে, শুধুমাত্র কন্ডিশনটা যদি ধর আমি ধর বলতে পারলাম না যে কেন হয়, আমার কারণটা দরকার নেই, তুই যদি এটা নিজে এসে বুঝতে পারিস যে একটা কন্ট্রাডিকশন ধর, যে ধরে নে ধর এক্সট্রা যদি 0 হয়, একটা কন্ট্রাডিকশন তুই নিজে আন, কন্ট্রাডিকশন আনা মানে তুই বুঝতে পারছিস তাহলে হতে পারে না, কারণ কোনো একটা কেসের জন্য যদি কন্ট্রাডিকশন চলে আসে তাহলে আর আমরা নিতে পারবো না, একটা কেসের জন্য কন্ট্রাডিকশন আসলে নিতে পারবো না। ঠিক আছে, আর যদি হতে হয় তাহলে সবার জন্য হতে হবে, এটা আমরা জানি। যেমন ধর ভাই গোপাল বাণিজ্যে একটা চাল সিদ্ধ হয়নি মানে কি কোনো চালই সিদ্ধ হয় না। ঠিক আছে, সেরকম ব্যাপারটা যে যদি হয় তাহলে সবার জন্য হতে হবে, আর যদি না হয় তাহলে একটা কাউন্টার এক্সাম কারণে যে কোনো একটা ফাংশন বা কোনো একটা ভ্যালু যার জন্য স্যাটিসফাই হচ্ছে না তখন আমরা বাদ দিয়ে দিই, সেরকম ব্যাপারটা যে এক্স এর ভ্যালু তো কখনো ফাংশন ভ্যালু 0 হতেই পারে, এক্স এর ভ্যালুটা যখন 0 হবে, এখানে এক্স এর ভ্যালুটা 0 যখন হবে তখন ফাংশন ভ্যালু হতে পারে নন জিরো, মানে এই হয় পজিটিভ হবে নাহলে নেগেটিভ হবে, নাহলে 0 হতে পারে। যদি ধর 0 হয়ে যায়, যদি 0 হয়, এরকম কি সম্ভব কোন একটা ফাংশনের ওই পয়েন্ট কোন একটা পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 কিন্তু সেই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন 0 নয় 1, গ্রেটার দেন 0 তো হচ্ছে না, এখানে তো 1 পাচ্ছি, ডিরেক্ট 1 পাচ্ছি, এটা তো সম্ভব নয় যে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 কিন্তু ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু 1, এটা সম্ভব নয়। ঠিক আছে, তাই জন্য একটা কন্ট্রাডিকশন আসছে, কোনো একটা কেসে কন্ট্রাডিকশন আসছে তো, তাহলে সেই জন্য আমরা ওখানে 0টা নিতে পারলাম না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আরও ছোটো ছোটো অনেক প্রবলেমস আছে, তো আস্তে আস্তে সেই প্রবলেমসগুলোতে আসছে। ঠিক আছে, তো দেখ এবার আমরা আরেকটা নতুন প্রবলেমসে আসছি। ঠিক আছে, এগুলো সবই 2 নাম্বার 3 নাম্বারের প্রবলেম। ঠিক আছে, বেশি এগুলো তো দেবে না, 5 নাম্বার দেবে না, রিমেন্ডিকেশনের প্রবলেমস এই প্রবলেমসে 5 নাম্বার দেবে না। ঠিক আছে, যেগুলো সবই 2 নাম্বার 3 নাম্বারের প্রবলেম। তো আমরা দেখ এই প্রবলেমসগুলোতে এই প্রবলেমটাতে আসছি। প্রবলেমটা কি বলছে যে দুটো ফাংশন এফ আর জি রয়েছে, দুটো কন্টিনিউয়াস ফাংশন এফ আর জি অন এ বির মধ্যে সাচ দ্যাট যে ইন্টিগ্রেশন এ টু বি মড অফ এফ মাইনাস জি 0। ঠিক আছে, প্রুফ করতে হবে কি যে এফ ইকুয়ালস টু জি, এটা যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এফ ইকুয়ালস টু জি। এবার একটা এক্সাম্পল দিয়েছে, গিভেন এক্সাম্পল অফ ফাংশনস এফ জি, একটা এক্সাম্পল দিতে হবে যেখানে দুটো ফাংশনস থাকবে, দুজনেই ইন্টিগ্রেবল হবে এ বির মধ্যে সাচ দ্যাট যে তাদের মাইনাস করে মড নেওয়ার পর ইন্টিগ্রেশন করলে সেই ভ্যালুটা 0, বাট কিন্তু এফ আর জি সমান নয়, মানে এই ইন্টিগ্রেশন ভ্যালুটা 0 হবে কিন্তু এফ আর জি সমান নয়। ঠিক আছে, তো দেখা যাক আমরা কিভাবে এটা সলভ করছি। ঠিক আছে, এবার দেখ যে হেয়ার
এফ আর জি আর বোথ কন্টিনিউয়াস, তাহলে দুজনেই দেখ কন্টিনিউয়াস এবির মধ্যে, কন্টিনিউয়াস অন এবি, তাহলে দুজনেই কন্টিনিউয়াস অন এবির মধ্যে, এন্ড হেন্স তাহলে কন্টিনিউয়াস ফাংশন হবে মানে কি রিমেন ইন্টিগ্রেবল, এন্ড হেন্স এফ জি বোথ রিমেন ইন্টিগ্রেবল। তাহলে এফ আর জি যদি দুটোই রিমেন ইন্টিগ্রেবল হয়, রিমেন ইন্টিগ্রেবল অন এবি, অলসো minus g is also minus g is remain integrable on AB, so f minus g is remain integrable, f minus g is remain integrable on AB, remain integrable on AB। তাহলে তারপরে বল যে তারপরে দেয়ারফরটাকে এখানে বলিস না, যে দেয়ারফরটাকে স্টেপ মানে পরের স্টেপে প্যারা করে বল, প্যারা চেঞ্জ করে যে দেয়ারফর মড অফ f মাইনাস জি, তাহলে f মাইনাস যেটা রিমেন ইন্টিগ্রেবল পেয়ে গেলাম, তাহলে তাদের মডের তাহলে কি হবে, তাদের মড মাইনাসটাও রিমেন ইন্টিগ্রেবল হবে। তাহলে দেয়ারফর মডিউলাস অফ f মাইনাস জি ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ab, এটা তাহলে ab এর মধ্যে এটাও রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে, ঠিক আছে। কারণ ফার্স্ট অফ অল তো আমাদেরকে দেখাতে হবে যে রিমেনটা মানে ইন্টিগ্রেশনটাকে করা যাবে, এটা তো আমাদেরকে আগে দেখাতে হবে। আগে তো দেখাতে হবে যে ইন্টিগ্রেশন করা যাবে, তারপরে না হলে আমরা দেখাবো যে ফাংশন ভ্যালু 0 হচ্ছে কি হচ্ছে না, সেটা আমাদেরকে আগে দেখাতে হবে, ঠিক আছে। আগে আমরা খেতে শিখলাম না, তো কাজ করবো কিভাবে, সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেবল হলো। এবার ইফ পসিবল লেট দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, কারণ যেহেতু দুটো ফাংশনই কন্টিনিউয়াস, তাহলে কি হবে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট c belongs to close interval ab such that mod of f minus g at c not equals to 0। এরকম আমরা যদি একটা পয়েন্ট খুঁজে পাই, ধর এরকম একটা পয়েন্ট খুঁজে পেলাম such that mod of f minus g of c এটা not equals to 0, যেখানে বলা উচিত যে যেহেতু দেখ যে মানে যেখানে mod of f minus g is continuous at c, দেখ এটা কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস, দুটোই কন্টিনিউয়াস ফাংশন, তাহলে তাদের মাইনাসটাও যে কন্টিনিউয়াস ফাংশন, মডিউলাসটা কন্টিনিউয়াস ফাংশন, সেজন্য আমি এখানে ডাইরেক্ট লিখলাম যে ওটা হচ্ছে তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, যেখানে যার হচ্ছে ফাংশন ভ্যালুটা গেটার নট ইকুয়ালস টু 0। এবার ধর যদি আমার ইফ mod of f minus g at c গ্রেটার দেন 0 যদি হয়, যদি আমার এটা গ্রেটার দেন 0 হয়, যদি এটা গ্রেটার দেন 0 হয়, তাহলে দেখ এখান থেকে আমরা বলতে পারি যে মানে এক্সাক্ট ইমপ্লাইজ দ্যাট যে mod of f minus g of x dx এটাও গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, which is a contradiction, কারণ দেখ আমাদেরকে দিয়ে দেওয়া আছে, কারণ আমাদেরকে দেওয়া আছে কি যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হবে, কিন্তু আমরা এখানে পাচ্ছি গ্রেটার দেন 0, তাহলে একটা কন্ট্রাডিকশন। তাহলে এরকম কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না সি এর মধ্যে যে পয়েন্টে কন্টিনিউয়াস এই ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু সেই পয়েন্টে ফাংশন ভ্যালুটা নন জিরো, তাহলে এরকম কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না। তো তাই জন্য লিখছি যে দেয়ারফর there does not exist a point c belongs to closed interval ab such that mod of f minus g is continuous, such that mod of f minus g is continuous at c and with such that mod of f minus g is continuous at c with mod of f minus g equals to not equals to 0, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে mod of f minus g at c এই ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এই ভ্যালুটা 0 হচ্ছে, ঠিক আছে। এখানে c টা দিতে হবে ওই পয়েন্টে। তাহলে এবার দেখ c পয়েন্টে যেহেতু আরবিটারি, since c is arbitrary, যেহেতু c পয়েন্ট আরবিটারি পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি যে mod of f minus g of x equals to 0 for all x belongs to closed interval ab। তাহলে দেখ এটা হচ্ছে আমার 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যদি আমার 0 হয়, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে mod of fx minus gx, তাহলে এটা হচ্ছে 0 হবে for all x belongs to closed interval ab এর জন্য। তাহলে দেখ এখান থেকে পাচ্ছি যে fx equals to gx, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে f আর g for all x belongs to closed interval ab, মানে ফাংশন দুটো। তাহলে আমরা পেলাম যে fx equals to gx for all x belongs to
ক্লোজ ইন্টারভ্যাল এবির জন্য, তাহলে আমরা বলতে পারি যে তাহলে ফাংশন দুটো যে এফ আর জি যে দুটো ফাংশন, সেই দুটো ফাংশনও তাহলে ইকুয়াল। কারণ দুটো ফাংশন ইকুয়াল হওয়ার কন্ডিশন হচ্ছে, দুটো ফাংশন ইকুয়াল হওয়ার কন্ডিশন যেটা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেই কন্ডিশনটা কি, যে ওই দুটো ফাংশনের ডোমেনকে সেম হতে হবে এবং ওই দুটো ফাংশনের প্রত্যেকটা ডোমেনের পয়েন্টের ভ্যালুগুলো সেম হতে হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে, তাই জন্য আমরা বললাম যে ফাংশন দুটো তাহলে ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট পার্টটা অলরেডি কমপ্লিট। এবার আমাদেরকে দুটো এক্সাম্পল দিতে হবে, দুটো ফাংশনের এক্সাম্পল খুঁজে বার করতে হবে যেখানে ওই ইন্টিগ্রেশন মানে ফাংশন দুটো ইকুয়াল না, কিন্তু তাদের ডিফারেন্স করে মড নিয়ে তার ইন্টিগ্রেশন যদি করি, সেই ডিফারেন্সের ভ্যালুটা জিরো হবে, সেজন্য আমরা কি করছি, দেখ যে লেট এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু আর এফ কমা জি, দুটো ফাংশনকে একসাথে ডিফাইন করছি। ঠিক আছে, এফ কমা জি ডিফাইন মানে এবি থেকে আর ডিফাইন করছি কিভাবে না, এফ এক্স ইকুয়ালস টু, এফ এক্সটা কত নিচ্ছি, জিরো, এফ এক্সটা নিচ্ছি জিরো যখন হচ্ছে আমার এটা, এবং 1 যখন x ইকুয়ালস টু বি পয়েন্ট, এবং gx ফাংশনটা হচ্ছে দেখ যখন হচ্ছে আমার জিরো, যখন a লেস x লেস ইকুয়ালস টু b, এবং 1 হচ্ছে যখন x এর বেটা a। তাহলে দেখ এখান থেকে ক্লিয়ারলি f আর g, f ফাংশনটা দেখ শুধু b পয়েন্টে ডিসকন্টিনিউটি এবং g ফাংশনটা শুধু a পয়েন্টে ডিসকন্টিনিউটি, তাহলে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি, তাহলে f টা রিমেইন ইন্টিগ্রেবল, g টা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে f টা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে g টা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে মাইনাস অফ g রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে f টা রিমেইন ইন্টিগ্রেবল মাইনাস g রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে f মাইনাস g রিমেইন ইন্টিগ্রেবল। ঠিক আছে, তাহলে তাদের মডুলাসটা রিমেইন ইন্টিগ্রেবল, মানে সবগুলোই হচ্ছে। ঠিক আছে, তাহলে দুজনে রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে, কিন্তু দেখ এখানে f আর g ফাংশন দুটো সেম নয়, কারণ দেখ f ফাংশনটা b পয়েন্টে 1 কিন্তু এটার a পয়েন্টে 1। ঠিক আছে, a পয়েন্টে 1, তাহলে দেখ আমরা যেটা পাচ্ছি যে মডুলাস অফ f মাইনাস g অফ x, এই ভ্যালুটা হচ্ছে দেখ 0 ফর অল x যখন আমার ওপেন ab এর মধ্যে আছে, যে mod of f minus g of x equals to 0 হচ্ছে for all x belongs to open interval ab, কারণ এই পয়েন্টটার f b পয়েন্টে প্রবলেম আছে, এই ফাংশনটার a পয়েন্টে প্রবলেম আছে, কিন্তু বাকি ভেতরের সব পয়েন্টে তো ভ্যালু 0, তাহলে সেজন্য আমি বললাম বাকি ভেতরের সব পয়েন্টে ভ্যালুটা 0। এবার আমরা জানি দেখ আমরা জানি যে কোন একটা পয়েন্টের এরিয়া 0 হয়, কারণ কি, ধর এটা কোন একটা পয়েন্ট, এই পয়েন্টে তার হাইট থাকবে, কিন্তু এই পয়েন্টে তো লেন্থ নেই, তাহলে ওই পয়েন্টের এরিয়া কি করে পাবো, ওই পয়েন্টের এরিয়া পাওয়া যাবে না। সেজন্য আমরা বলি যে পয়েন্টের এরিয়া হচ্ছে 0, পয়েন্টের এরিয়া যেহেতু 0, তাহলে এই দুটো পয়েন্টকে বাদ দিয়ে দিলাম, এই দুটো পয়েন্ট যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, ওই দুটো পয়েন্টকে ধরাও যা আর না ধরাও একই ব্যাপার, তাহলে এই ভ্যালুটা 0 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো যে তাহলে ইন্টিগ্রেশন a টু b mod of f minus g of x into dx, তাহলে এই ভ্যালুটাও আমার 0 হবে। তাহলে দেখ ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে 0, বাট কিন্তু দেখ এখানে f নট ইকুয়ালস টু g, f টা g এর সাথে সমান নয়, মানে ফাংশন দুটো সমান নয়, কারণ দেখ যে ফাংশন দুটোর ডোমেনটা সেম, যে মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই ছিল কিন্তু সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেনি, কারণ এই ফাংশনটার এই পয়েন্টসগুলোতে যা ভ্যালু, এই ফাংশনটার ওই পয়েন্টসগুলোতে সেম ভ্যালু নয়, a পয়েন্ট এখানে ভ্যালু আলাদা, বা বলতে পারি যে এই ফাংশনটার b পয়েন্টে ভ্যালু যা, এই পয়েন্টের ফাংশনের b পয়েন্টে সেম ভ্যালু নয়। ঠিক আছে, তো তাহলে ফাংশন দুটো সেম নয় কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হলো, তাহলে আমরা দুটো এক্সাম্পল পেলাম। ঠিক আছে, এটা ছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, আরো এক্সাম্পল আছে যেটা হচ্ছে দুটো ফাংশনের আরেকটা প্রবলেমস আছে, যেটা হচ্ছে এই ভিডিওটা লাস্ট প্রবলেমস হবে, যে দুটো ফাংশনের এই ভিডিওটা আরো দুটো প্রবলেমস থাকবে। তো এরকম একটা প্রবলেমস আছে যে দুটো ফাংশনের সুপ্রিমাম, দুটো ফাংশনের ইনফিমাম কাকে বলে, দুটো ফাংশনের সুপ্রিমাম, দুটো ফাংশনের ইনফিমাম কিভাবে ডিফাইন করব। ঠিক আছে, ওইখানে এই প্রবলেমটাতে ওই ডিফাইনটাই মেন ব্যাপার, তো আমরা সেই প্রবলেমসটাতে এবার আসছি। চল, দুটো প্রবলেম বললাম, বেসিক্যালি দুটো প্রবলেম না, একটা প্রবলেম, কারণ দুটো প্রবলেম সেই সুপ্রিমাম ইনফিমামই আছে। ঠিক আছে, তো আমি বলছি যে এটা হচ্ছে দুটো ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম যা, দুটো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম একই ব্যাপার, যে দুটো ফাংশনের মধ্যে ম্যাক্সিমাম যা, দুটো ফাংশনের সুপ্রিমাম একই ব্যাপার, এবং দুটো ফাংশনের মিনিমাম যা, দুটো ফাংশনের ইনফিমাম একই ব্যাপার। ঠিক আছে, তো দেখ সেই জন্য আমরা এই প্রবলেমটাই করছি। আর এটা হলে ওই আরেকটা প্রবলেম ছিল যেটা দেওয়া আছে সুপ্রিমাম আর ইনফিমাম দিয়ে দেওয়া আছে, তো সুপ্রিমাম মানে ম্যাক্সিমাম, ইনফিমাম মানে মিনিমাম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখিস, এই জিনিসটাই মাথায় রাখলে চলবে। তো বাকি ওই প্রবলেমটা তো সলভ করতে ওটা বইয়ে পেয়ে যাবি প্রবলেমটা হয়তো।
যে দুটো ফাংশন দেখ কি বলছে, যে দুটো ফাংশন রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, ঠিক আছে, এবির মধ্যে প্রুফ করতে হবে দুটো ফাংশনের ম্যাক্সিমামটা রিমেন ইন্টিগ্রেবল এবং দুটো ফাংশনের মিনিমামটাও রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে। তো আমরা কিভাবে প্রসিড করছি, যে ফাংশন এই দুটো এখানে প্রুফ করার কিছু নেই বেসিক্যালি, যে দুটো ফাংশনের ম্যাক্সিমাম বলতে মানে ম্যাক্সিমাম বলতে কোন ফাংশনটাকে বোঝাচ্ছি এবং মিনিমাম বলতে কোন ফাংশনটাকে বোঝাচ্ছি, এইটা জাস্ট এই ডিফাইনগুলো যদি জানা থাকে, ডিফাইনগুলো জানলেই হয়ে যাবে। এটা একদম ইজি কোশ্চেন, এটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, দুটো 2 মার্কস দিতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে জাস্ট জানতে হবে যে ডিফাইনটা কি, ম্যাক্সিমামের ডিফাইন কি, মিনিমামের ডিফাইন কি। ডিফাইনটা হয়ে গেলেই বাকিটা তোরা নিজেই লিখে নিতে পারবি, ঠিক আছে। তো দেখ আমি সেই জন্য যে ম্যাক্সিমাম অফ এফ কমা জি, ম্যাক্সিমাম অফ এফ কমা জি কত না, এটা হচ্ছে ম্যাক্সিমাম অফ এফ কমা জি অফ এক্স, এফ কমা জি অফ এক্স, ঠিক আছে। মানে এক্সটাকে আমরা ইনক্লুড করলাম, যেখানে এক্সটা হচ্ছে কোথায় আছে, যে ফর অল এক্স গুলো এবির মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে দেখ যে ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জি এক্স, এটা বললাম যে এটা হচ্ছে আমার কত না 1/2 অফ এফ এক্স প্লাস জি এক্স, এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে। 1/2 অফ এফ এক্স প্লাস জি এক্স প্লাস মড অফ এফ এক্স মাইনাস জি এক্স। যে দেখ ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জি এক্স হচ্ছে কত না 1/2 অফ এফ এক্স প্লাস জি এক্স প্লাস এফ এক্স মাইনাস জি এক্স, ঠিক আছে, মড অফ এফ এক্স মাইনাস জি এক্স। এবার দেখ এখানে লেখাটা একটু তোরা নিজেরা লিখিস, ঠিক আছে, যে যে জাস্ট লিখবি যে যেহেতু এফ আর জি দুজনেই রিমেন ইন্টিগ্রেবল, সিন্স এফ জি বোথ রিমেন ইন্টিগ্রেবল, দেন এফ প্লাস জি রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, also f minus g is remain integrable on ab and hence mod of f minus g is remain integrable। তারপরে therefore চিহ্ন দে, therefore তাহলে এই টার্মটা টোটাল টার্মটা কি হবে, তাহলে therefore টোটাল টার্মটা বলা হয়েছে, তাহলে টোটাল টার্মটা রিমেন ইন্টিগ্রেবল, মানে এই প্লাসটা করার পরে প্লাসটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে তার সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, তাহলে এটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে ম্যাক্সিমাম অফ f g x রিমেন ইন্টিগ্রেবল, তার মানে ম্যাক্সিমাম অফ f g রিমেন ইন্টিগ্রেবল, প্রুফ হয়ে গেল, ঠিক আছে। আমি লিখছি না ব্যাপারটা, ঠিক আছে। এবার যদি ধর এটা ধর মিনিমামটা যদি বলি, 2 নম্বর এটা হচ্ছে মিনিমাম ছিল, তো মিনিমামটা দেখ, মিনিমামটা অন্য কিছুই নয়, মিনিমামটা হচ্ছে আমার মিনিমাম অফ এটা, মিনিমামটা কি না, মিনিমামটা হচ্ছে এখান পর্যন্ত সেম, এখানে চেঞ্জ, এটা মাইনাস, বাস। মিনিমামটা তো জাস্ট এটা মাইনাস আর কিচ্ছু নয়, মিনিমামটা জাস্ট এটা মাইনাস আর কিচ্ছু নয়, বাকি যা লিখলাম উপরেরটাতে ম্যাক্সিমামের জন্য যা লেখা হবে মিনিমামের জন্য সেম লেখা হবে, ঠিক আছে। তো আশা করি তোরা এটা বাকিটা লিখে নিতে পারবি, ঠিক আছে। এটার পরে কিভাবে লিখতে হবে সেটা বলে দিলাম রাফ ভাবে, ঠিক আছে, রাফ ভাবে না একদম ভালোভাবেই বললাম, ঠিক আছে, একটু গুছিয়ে শুনলে ভালো করে লিখতে পারবি। যেখানে লিখবি যে সিন্স এফ জি বোথ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, দেন এফ এক্স দেন এফ প্লাস জি ইজ রিমেন ইন্টিগ্রেবল, সিন্স জি ইজ রিমেন ইন্টিগ্রেবল তাহলে মাইনাস জি রিমেন ইন্টিগ্রেবল, তাহলে therefore f minus g রিমেন ইন্টিগ্রেবল, f minus g রিমেন ইন্টিগ্রেবল, তাহলে mod of f minus g রিমেন ইন্টিগ্রেবল। এবার দেখ mod of f minus g রিমেন ইন্টিগ্রেবল পেয়েছি, f plus g রিমেন ইন্টিগ্রেবল পেয়েছি, তাহলে এবার বল যে f plus g minus mod of f minus g রিমেন ইন্টিগ্রেবল, ওটা রিমেন ইন্টিগ্রেবল পেয়ে গেছি, তাহলে হাফ ইনটু এই টোটাল টার্মটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে দেখ মিনিমামটা রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে। এইভাবে এটা লিখতে হবে, ঠিক আছে, আর কিচ্ছু না, এইভাবে এটা লিখলেই কমপ্লিট। আশা করি এখানে আমাদের এই ভিডিওটা শেষ হচ্ছে, ঠিক আছে। এরপর আরো প্রবলেমস আছে, যে প্রবলেমসগুলো অনেক বড় বড় প্রবলেমস, ঠিক আছে। তো সেই প্রবলেমসগুলোতে আস্তে আস্তে আসবো। মোটামুটি এখনো তিনটে বড় টাইপের প্রবলেম আছে, তিনটে বড় টাইপের প্রবলেম আছে। তো ওই তিনটে থেকে চারটে টাইপ বড় প্রবলেম আছে, চারটে টাইপই বলে দেবো, ঠিক আছে, আস্তে আস্তে হবে। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, ঠিক আছে। বেস্ট অফ লাক, পড়াশোনা কর, এনজয় কর।